আরবের গণমাধ্যমগুলো বলছে এখনও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। যদিও যুক্তরাজ্য থেকে পরিচালিত গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে শনিবারের বিমান হামলায় খামেনির মৃত্যু হয়েছে। তবে এখন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি তেহরান। দুটি পৃথক বোমা বিস্ফোরণের শব্দে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পশ্চিম তেহরান। পুরো অভিযানটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক নজিরবিহীন সমন্বিত অপারেশন। খোদ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন এই হামলা ছিল যৌথ এবং অত্যন্ত পরিকল্পিত। কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে একটি জায়গাতেই, আয়াতুল্লাহ আলী খামেনি এখন ঠিক কোথায়? রয়টার্স একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার কয়েক মুহূর্ত আগে বা পরেই তাকে অতি গোপনীয় কোনো সুরক্ষিত বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তেহরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো ভিডিও বার্তা বা ছবি প্রকাশ করা হয়নি। এই নীরবতাই জন্ম দিচ্ছে হাজারো সংশয়ের। তিনি কি অক্ষত আছেন, নাকি ইতিহাসের সবচেয়ে বড় টার্গেটেড কিলিংয়ের শিকার হলেন খামেনি? এই হামলার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়েছে। শুধু ইরান নয়, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে প্রতিবেশী দেশগুলোতেও। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব কর্মীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। সাধারণ মার্কিন নাগরিকদেরও বলা হয়েছে ঘর থেকে না বের হতে। অন্যদিকে ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নেতানিয়াহু সরকার স্কুল কলেজ সব বন্ধ করে দিয়ে দেশের মানুষকে বাংকারের কাছে থাকার কড়া নির্দেশ পাঠিয়েছে। কারণ তারা জানে, এই অপমানের বদলা নিতে ইরান যদি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তা হবে প্রলয়ঙ্কারী। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল হামলা নয়, এটি ছিল একটি শাসন ব্যবস্থার পতনের সংকেত। তেহরানের আকাশে যে ধোঁয়া উঠছে তা যেন ইরানের দীর্ঘদিনের দাপটের ম্লান হয়ে যাওয়ার ছবি। খামেনি যদি সত্যিই নিখোঁজ হয়ে থাকেন তবে শিয়া প্রধান এই দেশটি এক ভয়াবহ নেতৃত্বের সংকটে পড়বে। একদিকে ইসরায়েলের আকাশপথে তাণ্ডব, অন্যদিকে আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, দুই শক্তির সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইরান এখন ঠিক কতটা ঘুরে দাঁড়াতে পারবে তা সময়ই বলবে। এখনো ধোঁয়াশা কাটেনি। খামেনির কার্যালয়ের পাশেই যখন একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ছিল, তখন সেই ভবনের ভেতরে ঠিক কি ঘটছিল তা জানতে মুখিয়ে রয়েছে সারা পৃথিবী। কোনো পক্ষই নিশ্চিত করে বলতে পারছে না তিনি জীবিত না মৃত। কিন্তু একটি বিষয় স্পষ্ট, আজকের এই রাতটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে চিরকাল এক কালো অধ্যায় হয়ে থাকবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি মারা গেছেন, ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশ। আসলে ইরানের আয়াতুল্লাহ আল খামেনি এখনো মরেনি। ইরানের গোয়েন্দা বিভাগে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জীবিত আছেন, তবে আত্মগোপনে আছেন। ঠিক ইরানের গণমাধ্যমও জানে না তিনি এখন কোথায় আছেন। তবে তিনি ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চটা দিয়ে ইসরায়েলকে দেখে নেবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ভিডিওতে প্রমাণ সহকারে যে ইরানের আয়াতুল্লাহ আল খামেনি এখনো মরেনি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ইরানের আয়াতুল্লাহ আল খামেনি এখন কোথায় আছেন। ধন্যবাদ সবাইকে। যে আমার কাছে যে পরিমাণ তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জীবিত আছেন। তো এর মানে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেও নিশ্চিত না যে তিনি একেবারে 100% নিশ্চিত। তার কথা হচ্ছে আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং ইরানের রাষ্ট্রপতিও জীবিত আছেন, এরকম কথা। তো এখানে একটা ছোটখাটো একটা সন্দেহ থেকে যায়। আবার ইরানের গণমাধ্যম এখনো পর্যন্ত তার জীবিত থাকা না থাকা নিয়ে কোনো ধরনের মন্তব্যই করে নাই, কোনো ধরনের খবরই প্রকাশ করে নাই। এটা নিয়েও কিন্তু পশ্চিমা গণমাধ্যম ব্যাপক পরিমাণে হচ্ছে ক্রিটিসাইজ করছে যে ইরানের পত্রপত্রিকা, ইরানের গণমাধ্যম যেহেতু এখনো বলছে না সে জীবিত আছে নাকি মারা গেছে, সুতরাং মনে হয় সে মারা গেছে। তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের খবরগুলো পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন সময় করে। যেমন ধরুন, এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। যখন কিছুদিন কিম জং উনকে নিয়ে ওই দেশের পত্রপত্রিকা কোনো ধরনের খবর না করে বা এরা বাইরে থেকে এরকম স্যাটেলাইট ধরে দেখে, আচ্ছা সে এখন কোথায় গেছে, টয়লেটে গেছে, আচ্ছা ঠিক আছে সে এখন কোথায় গেছে, বাইরে যাচ্ছে, এরকম ভাবে তারা যখন তাকে কোথাও খুঁজে না পায় তখন বলে যে হ্যাঁ সে মারা গেছে, কারণ হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত তাকে নিয়ে কোনো কথাবার্তা নেই। আবার দেখা গেল যে এক সপ্তাহ পরে সে কোনো একটা অনুষ্ঠানে আসছে, সেখান থেকে লাইভ ফুটেজ বা ভিডিও দেখানো হচ্ছে, তখন হচ্ছে হ্যাঁ সে জীবিত আছে। মানে সবকিছু নিয়েই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের এই ধরনের কিছু ভাইব থাকে যাদেরকে তারা পছন্দ করে না। সুতরাং এই ক্ষেত্রে তাকে নিয়ে ইসরায়েলি পত্রপত্রিকা এবং পশ্চিমা কিছু গণমাধ্যম যে সন্দেহ তৈরি করেছে, এটা নিয়ে ভাইব চলবে গত আগামী কয়েকদিন।
যতক্ষণ পর্যন্ত না ইরান এটা নিয়ে কোনো কথা বলবে। আবার ইরানের দিক থেকে হচ্ছে ভাই এখন আমরা আছি হচ্ছে মানে জ্বালাপোড়া মারামারির মধ্যে, আর এই মুহূর্তে হচ্ছে তুমি কি বললা সেটার বিরুদ্ধে যে আমার বলতে হবে যে হ্যাঁ আমি বেঁচে আছি, দেখো আমি লাইভে আছি, এটা করার তাদের কোনো এই মুহূর্তে কোনো মানে এইরকম লাক্সারি নাই তাদের, এবং তারা করবেও না, স্বাভাবিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে কোন পক্ষ। আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে তারা অনেক সময় দাবি করে যে অমুকে আমরা আঘাত করার কারণে সে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, এরকম দাবি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই দাবিগুলো সঠিক হয়। কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এই ধরনের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও করে নাই। সুতরাং আমরা একটা ফলাফলে আসতে পারি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, ওই যে তার পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয় নাই। এবারে ইরান তার মোক্ষম অস্ত্র ব্যবহার করেছে। মোক্ষম অস্ত্রটা কি? মোক্ষম অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে তারা ওই অঞ্চলে থাকা সব বেসামরিক এবং ব্যবসায়ী যত জাহাজ আছে সব জাহাজকে তারা বার্তা পাঠিয়েছে যে এই হরমুজ প্রণালী বন্ধ, তোমরা এই হরমুজ প্রণালী দিয়ে আর চলাচল করবে না। হরমুজ প্রণালী নিয়ে একটু আলোচনা করার দরকার, ম্যাপ নিয়ে আলোচনা করবো, ম্যাপ দেখে আলোচনা করবো। তার আগে ইরানে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের সাথে আরো যত দোসর আছে তাদের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা নিয়ে একটু সর্বশেষ তথ্য দিয়ে রাখি। ইসরায়েলে আজকে সকাল থেকে ইরান হামলা চালিয়েছে, কারণ হচ্ছে এর আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তো ইসরায়েল শুরুতে ইরানে হামলা চালিয়ে ইরানের তেহরানে, ইরানের আরো 4-5টা শহরে বিভিন্ন স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, আমেরিকাও হামলা চালিয়েছে। ইসরায়েল আমেরিকার এই হামলায়, যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত প্রায় 100-র মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের হামলার প্রধান টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের রাষ্ট্রপতি, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের সেনাপ্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং তাদের পরবর্তী অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা। ইরানে এই আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু প্রকল্প আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু সংস্থায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তারা পায়নি। কিন্তু ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক সংস্থায়, সামরিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল এবং আমেরিকা। সকাল থেকেই ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ইরানের বিপ্লবী গার্ডের অনেকগুলো স্থাপনায় আমেরিকা ইসরায়েলের আঘাতে সেগুলো ধ্বংস হয়েছে, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ইরানের কিছু গণমাধ্যম বলছে যে তারা জানে না এরকম কিছু সংখ্যা, মানে কিছু সংখ্যক এই বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে। ইরানের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে ব্যবসার দিক থেকে, যেমন ধরুন চাবাহার বন্দর, এরকম আরো যত বন্দর আছে, বন্দর আব্বাস সহ, সেগুলোতেও ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে। ইরানের সরকারি রাষ্ট্রীয় সামরিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা হিসেবে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে এবং একই সাথে এই সমস্ত অঞ্চলে আমেরিকার যেসব দেশে ঘাঁটি আছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, এগুলোতেও হামলা চালিয়েছে ইরান। সবচেয়ে বেশি হামলা চালিয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। একটু আগে যে খবর পাওয়া গেছে সেই খবরে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের, বিশেষ করে দুবাইয়ের যে বিখ্যাত তাদের কিছু কি বলে মানে পপুলার যে সমস্ত জায়গা আছে, যেমন সংযুক্ত আরব আমিরাতের এই যে পপুলার জায়গাটা, এটার নাম হচ্ছে পাম জামরাহ। এই পাম জামরাহে আক্রমণ করেছে ইরান। এখানে অনেকগুলো ভবনে আগুন ধরতে দেখা গেছে এবং ধারণা করা হয় যে এগুলো আসলে সামরিক টার্গেট না, কিন্তু সামরিক টার্গেটের বাইরেও ইরান দুবাইয়ে অনেক জায়গায়
এরকম খবর আসছে যে দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত যে বিল্ডিং বা যে যে ভবন বুর্জ আল খলিফা, সেই বুর্জ আল খলিফার কাছেও ইরানের ড্রোন আক্রমণ করেছে। ইরান একদিকে মিসাইল দিয়ে আক্রমণ করছে, আর একদিকে তার এই যে কামিকাজে ড্রোন বা শাহেদ ড্রোন দিয়েও আক্রমণ করছে। একই সাথে দুবাই, কাতার এবং বাহরাইনে ইরান আজকে সারা দিন ধরে আক্রমণ করেছে। তবে সবচেয়ে বেশি আক্রমণ করেছে কোথায়? অবশ্যই ইসরায়েলে। ইরানের আক্রমণে ইসরায়েলের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতিগুলোর একেবারে পুরোপুরি পরিমাণ হয়তো এখনই সামনে নিয়ে আসা সম্ভব না। কিন্তু সারা দিনে ইসরায়েল থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ এসেছে, সেসব ভিডিও ফুটেজে দেখা যায় এবং বোঝা যায় যে ইসরায়েলে এর আগের বারে ইরান যে আক্রমণ করেছিল তার চেয়ে অনেক বেশি, অনেক কড়াভাবে, অনেক শক্তিশালী আক্রমণ এবারে ইরান করেছে। এখন এই ইরানের আক্রমণে ইসরায়েল যে পরিমাণ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে ধারণা করেছিল, সে পরিমাণ পারেনি। এটা ইসরায়েলি গণমাধ্যম বলছে যে ইসরায়েলি গণমাধ্যম এই আক্রমণে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের সরকার, ইসরায়েলের সেনাবাহিনী এই আক্রমণের আগে যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনায় তারা প্রথম দিনের যদি পরিকল্পনা হিসাব করা হয়, তারা সফল হয়নি। এটা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। কিরকম সফল হয়নি? এই আক্রমণের আগে ইসরায়েলের পরিকল্পনা ছিল যে প্রথম দিনে এমনভাবে টার্গেট করবে যে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যারা আছে, কি বলে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, বিপ্লবী গার্ডের প্রধান থেকে শুরু করে যারা আছে, এদের অনেকেই হচ্ছে মেরে ফেলবে। সহজ কথা, যেটা এটা ছিল তাদের টার্গেট। এবার সেটার জন্য একদিকে ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা চালাবে, অন্যদিকে ইরানের ভিতরে থাকা মোসাদের এজেন্টরা সেখানে গুপ্ত আক্রমণ চালাবে তাদের উপরে। এটা ছিল তাদের টার্গেট এবং সেটা চালিয়েছিল। কিন্তু সেই গুপ্ত আক্রমণে এবং একই সাথে মিসাইল আক্রমণে তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারেনি। কাউকে এখন পর্যন্ত হত্যা করার দাবিও তারা করতে পারেনি বা নিশ্চয়তাও তারা দিতে পারেনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।